হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। তোমাদের জানাই স্বাগত এবং অভিনন্দন। আমি প্রতিদিনের মতন আজকেও নিয়ে এসেছি এসএসসি এমটিএস পরীক্ষা 2023-এর প্রশ্নপত্র, যেটা আগামীতে তোমাদের যে এসএসসি এমটিএস পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসএসসি প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রশ্ন তুলে দেয়, তো একটাও কোশ্চেন যাতে বাদ না যায় সেই জন্য কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হবে। তো আজকে আমি করাবো 50 নম্বর ক্লাস, যেটি 16 জুন থার্ড শিফটে এসেছিল। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, বলেছে ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 40, যেখানে গ্রাম পঞ্চায়েতের সংগঠন নিয়ে আলোচনা করা রয়েছে, এটি একটি কি? তো এটি একটি রাষ্ট্রীয় নীতির নির্দেশাত্মকমূলক নীতি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। তো ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নীতি বর্ণিত রয়েছে অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত, এবং যদি ভাগ বলি তো ভাগ কিন্তু 4-এ কিন্তু এই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্ণিত রয়েছে। ঠিক আছে, আর এই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। তাপমাত্রার, আর্দ্রতা, বৃষ্টিপাত, বাতাসের গতি ইত্যাদির সাপেক্ষে কোনো স্থানে বায়ুমণ্ডলের দৈনন্দিন অবস্থাকে সেই স্থানে কি বলা হয়? দেখো, কোনো স্থানের আর্দ্রতা কেমন থাকবে, কোনো স্থানে বৃষ্টিপাত হবে কি না, কোনো স্থানে রৌদ্র কেমন হবে, কেমন বাতাস বইবে, এই যে কোনো দৈনন্দিন অবস্থান, একে কি বলা হয়? সেই স্থানের আবহাওয়া বলে, তাই তো? আবহাওয়া আপডেট বলে না, আজকে আবহাওয়া বৃষ্টি হবে, আজকে 37 ডিগ্রি তাপমাত্রা, এটা কি বলে? আবহাওয়া বলে। ঠিক আছে, চলো নেক্সট। রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলা হয়? তো রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয় প্যাথোজেন। রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয় প্যাথোজেন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যেসব পদার্থ ঘর্ষণ কমায় তাদের কি বলা হয়? তো যে সমস্ত পদার্থ ঘর্ষণ কমায় তাদের বলা হয় লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট বলা হয়, যে সমস্ত পদার্থ ঘর্ষণ কমায় তাদেরকে বলা হয় লুব্রিকেন্ট। দেখো, তেল, গ্রিস এই সমস্ত জিনিস ব্যবহার করে কিন্তু এই ঘর্ষণ কমানো যায়। ঠিক আছে, 1927 সালে বি.আর. আম্বেদকর দলিতদের নিয়ে কোন আন্দোলন শুরু করেছিলেন? 1927 সালে ডক্টর বি.আর. আম্বেদকর দলিতদের নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন সেটা হচ্ছে মন্দিরে প্রবেশ আন্দোলন। তো দলিতদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল, তো এর বিরুদ্ধে কিন্তু 1927 সালে ডক্টর বি.আর. আম্বেদকর এই মন্দিরে প্রবেশ আন্দোলন শুরু করেন। ভীমরাও রামজি আম্বেদকর 14 এপ্রিল 1891 সালে মহর সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। ভারতের সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন এবং প্রথম মন্ত্রিসভার আইন ও বিচার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 1990 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 1932 সালে ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, চল নেক্সট। সোলুং কোন রাজ্যের আদি উপজাতিদের দ্বারা পরিচালিত একটি উৎসব? সোলুং উৎসব কোন রাজ্যের উপজাতি উৎসব? তো সোলুং উৎসবটি কিন্তু অরুণাচল প্রদেশের একটি উপজাতি দ্বারা পরিচালিত একটি উৎসব। সোলুং একটি উপজাতি উৎসব কোথাকার? অরুণাচল প্রদেশের একটি উপজাতি উৎসব। ঠিক আছে, তোমাদের এই বিভিন্ন নাচ সম্পর্কে একটি বিষয় ভিত্তিক ক্লাস খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখবে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে? তো বিন্ধ্য এবং
সাতপুরা পাহাড়ের পর্বতের মধ্য দিয়ে কিন্তু এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে নর্মদা নদী কিন্তু প্রবাহিত হয়েছে। নর্মদা নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদী সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝে গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা নদী অমরকণ্টকে উৎপত্তি লাভ করেছে। তো নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? অমরকণ্টক। ঠিক আছে, অমরকণ্টকে কিন্তু এই নর্মদা নদীর উৎপত্তিস্থল, এবং পড়েছে কোথায়? তো খাম্বাত উপসাগরে কিন্তু এই নর্মদা নদী পড়েছে। নর্মদা নদী একটি কি? পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, নর্মদা নদী একটি পশ্চিম বাহিনী নদী। তো কোন কোন রাজ্যে দিয়ে এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে? তো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? তো বিরূপাক্ষ মন্দির কিন্তু হাম্পিতে অবস্থিত। বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? তো বিরূপাক্ষ মন্দির কিন্তু হাম্পিতে অবস্থিত। তো বিরূপাক্ষ মন্দির হাম্পি, কর্ণাটকে অবস্থিত। এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তো হাম্পিতে এই বিরূপাক্ষ মন্দিরটি অবস্থিত। তো বিরূপাক্ষ মন্দিরটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। এই মন্দিরে প্রধান দেবতা শিব এবং তার পত্নী দুর্গা, যিনি এখানে পাম্পা নামেও পূজিত হন। তো এই বিরূপাক্ষ মন্দিরে প্রধানত দেবতা শিব এবং তার পত্নী দুর্গা এবং এখানে পূজিত হয়। দুর্গা এখানে পাম্পা নামে পূজিত হয়ে থাকেন। ঠিক আছে, দেবী দুর্গা এখানে পাম্পা নামে পূজিত হয়ে থাকে। 2020-21 অর্থবর্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ কোনটি? তো 2020-21 অর্থবর্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ হলো ভারত। দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে পণ্ডিত শিবকুমার শর্মা। পণ্ডিত শিবকুমার শর্মা তিনি একজন সন্তুর বাদক। ঠিক আছে, জাকির হোসেন কি? তবলা বাদক। ঠিক আছে, তো তোমরা বলবে ওস্তাদ আমজাদ আলী খান এবং হরিপ্রসাদ চৌরাশিয়া এনারা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমি কিন্তু অনেকবার তোমাদের হরিপ্রসাদ চৌরাশিয়া এবং ওস্তাদ আমজাদ আলী খান সম্পর্কে বলেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওস্তাদ আমজাদ আলী খান এবং হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্র বাজাতেন। দিল্লি সুলতানদের রাজত্বকালে ভারতের ধনী মুসলমানদের উপর একটি ধর্মীয় কর আরোপ করা হয়েছিল। এই ধর্মীয় করটির নাম কি? তো দিল্লির সুলতানদের রাজত্বকালে ভারতের ধনী মুসলমানদের উপর একটি ধর্মীয় কর আরোপ করেছিলেন, সেটা হচ্ছে জাকাত। ঠিক আছে, হিন্দু ধনী মুসলমানদের উপর যে ধর্মীয় কর আরোপ করা হয়েছিল সেটা হলো জাকাত। আর অমুসলিমদের কাছ থেকে যে কর নেওয়া হতো সেটা হলো জিজিয়া। মুসলমানদের কাছ থেকে যে ধর্মীয় কর নেওয়া হতো সেটা হলো জাকাত, এবং অমুসলিমদের কাছ থেকে যে ধর্মীয় কর নেওয়া হতো সেটা হচ্ছে জিজিয়া কর। ঠিক আছে, কমনওয়েলথ গেমস 2022-এ ভারত মোট কয়টি রৌপ্য পদক পেয়েছিল? 2022-এ কমনওয়েলথ গেম হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে কিন্তু কমনওয়েলথ গেম 2022-এ অনুষ্ঠিত হয়েছিল। এখানে ভারত কয়টি রৌপ্য পদক পেয়েছিল? তো এখানে কিন্তু ভারত মোট 16টি রৌপ্য পদক পেয়েছিল। 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত 16টি রৌপ্য পদক পেয়েছিল। দেখো, ভারত মোট 61টি পদক পেয়েছিল, তার মধ্যে 22টি সোনা, 16টি রূপো এবং 23টি ব্রোঞ্জ। মোট 61টি পদক পেয়ে পদক তালিকায় 4র্থ স্থান অধিকার করেছিল। অপরদিকে অস্ট্রেলিয়া 178টি পদক পেয়েছিল, তাদের পদকের মধ্যে ছিল 67টি সোনা, 57টি রূপো এবং 54টি ব্রোঞ্জ। ইংল্যান্ড ছিল দ্বিতীয় পজিশনে, তাদের মোট
পদক সংখ্যা 176টি, তারা 57টি সোনা, 66টি রূপো এবং 53টি ব্রোঞ্জ পেয়েছিল। 2000 এবং কানাডায় মোট 92টি পদক পেয়েছিল। তাদের পদকের মধ্যে ছিল 26টি সোনা, 32টি রূপো এবং 34টি ব্রোঞ্জ। 2022 সালে কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল। 2026 সালে কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় খেলার কথা থাকলেও সেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে যে কোথায় হবে, ঠিক আছে। তো 2026 সালে কমনওয়েলথ গেমস ভিক্টোরিয়াতে কথা থাকলেও কিন্তু অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে কিন্তু নামটা পরে উইথড্র করে নিয়েছে। তো এখনও পর্যন্ত 2026 সালের কমনওয়েলথ গেমসের কোথায় হবে সেটা এখনও সঠিক জানা যায়নি। কানাডার হ্যামিল্টনে 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। তখন মোট অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল 11টি। প্রাচীনকালে কম্বকার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? তো প্রাচীনকালে কম্বকার শব্দটি ছিল ভূমিহীন কৃষক শ্রমিক। ভূমিহীন কৃষক শ্রমিক এটা ছিল প্রাচীনকালে কম্বকার শব্দটি। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত অংশগুলোর মধ্যে কোনটিতে পঞ্চায়েতের সাথে সম্পর্কিত? পঞ্চায়েতি রাজ রয়েছে 243 নম্বর অনুচ্ছেদে। 243 নম্বর অনুচ্ছেদে কিন্তু পঞ্চায়েতি রাজ সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো এই পঞ্চায়েতি রাজ কোন ভাগে বর্ণিত রয়েছে? তো পঞ্চায়েতি ভাগটি নবম অংশে বা নবম ভাগে কিন্তু বর্ণিত রয়েছে। জীব বৈচিত্র্য সংশোধন বিল বা বায়োডাইভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2021, জীব বৈচিত্র্য সংশোধন বা বায়োডাইভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2021 ভারতের কোন মন্ত্রকের সাথে সম্পর্কিত? তো এটি কিন্তু পরিবেশ ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত। নিচের কোনটি ভারতের একটি গুরুত্বপূর্ণ ইস্পাত উৎপাদন কেন্দ্র? তো ভিলাই, জামশেদপুর এবং রাউরকেলা এই তিনটেই কিন্তু ভারতের ইস্পাত উৎপাদন কেন্দ্র। তো সঠিক উত্তর হবে 1, 2 এবং 3, তিনটাই কিন্তু সঠিক উত্তর। তো ভারতের গুরুত্বপূর্ণ ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রর নাম কি? তো সেগুলো হলো ভিলাই, জামশেদপুর এবং রাউরকেলা। কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারতের বিপ্লবের জননী বলা হয়? ভারতের স্বাধীনতা সংগ্রামীকে কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারতের বিপ্লবের জননী বলা হয়? তো তিনি হলেন ম্যাডাম ভিকাজি কামা। ম্যাডাম ভিকাজি কামা কিন্তু ভারতের বিপ্লবের জননী বলা হয়। দেখো, লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলক, ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফর খান, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া APJ আব্দুল কালাম, শান্তির মানুষ লাল বাহাদুর শাস্ত্রী, মহামান্য মদন মোহন মালব্য, বাপু মহাত্মা গান্ধী, গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নৌরোজি, গুরুজি MS গোলকার, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SIDBI কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। এটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি নেপালের সাথে সীমান্ত ভাগ করে না? তো নেপালের সঙ্গে কোন রাজ্যটি সীমানা ভাগ করে না? তো বিহার ভাগ করে, হিমাচল প্রদেশ ভাগ করে না, উত্তরাখণ্ড কিন্তু ভাগ করে। ঠিক আছে। তো সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ কিন্তু নেপালের সঙ্গে সীমানা ভাগ করে না, কিন্তু উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহার এই তিনটি রাজ্য কিন্তু সীমানা ভাগ করে নেয়। ঠিক আছে, চলো নেক্সট। পৌরসভা সম্পর্কিত বিধানগুলি ভারতীয় সংবিধানে কোন ভাগের অধীনে উল্লেখ করা রয়েছে? তো কিছু
আগের এক প্রশ্ন ছিল পঞ্চায়েত রাজ কোন ভাগে রয়েছে, তো এখন আসলো পৌরসভা সম্পর্কিত বিধানগুলি ভারতের সংবিধানে কোন ভাগে রয়েছে। তো পঞ্চায়েত রয়েছিল নবম ভাগে এবং পৌরসভা রয়েছে 9-এর এ। ঠিক আছে, 9-এর এতে রয়েছে পৌরসভা সম্পর্কিত বিধান। নিম্নলিখিত উদ্ভিদ রাজ্যগুলোর মধ্যে কোনটি দ্বিবীজপত্রী এবং একবীজপত্রীতে বিভক্ত। দ্বিবীজপত্রী এবং একবীজপত্রীতে বিভক্ত নিচের কোন উদ্ভিদ রাজ্যগুলি। তো সঠিক উত্তর হবে এনজিওস্পার্ম। এনজিওস্পার্ম এই উদ্ভিদগুলি দ্বিবীজপত্রী এবং একবীজপত্রীতে বিভক্ত। নিচের কোন ধরনের বেকারত্বকে প্রকৃত মজুরি বেকারত্ব বলা হয়। তো সঠিক উত্তর হবে ক্লাসিক্যাল। ঠিক আছে, নিচের কোন ধরনের বেকারত্বকে প্রকৃত মজুরি বেকারত্ব বলা হয়। তো সঠিক উত্তর হবে ক্লাসিক্যাল। দেখো, প্রকৃত মজুরি বেকারত্ব দেখা দিতে পারে যখন মুক্ত বাজারগুলিকে নিম্নোক্ত পরিস্থিতি সহ একটি বাজারে ক্লিয়ারিং ভারসাম্য প্রতিষ্ঠা করতে বাধা দেওয়া হয়। যেমন কি বলেছে, ট্রেড ইউনিয়ন বাজারের ভারসাম্যের উপরে মজুরি বৃদ্ধির জন্য দর কষাকষি করে। 2 নম্বর, সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করে। 3 নম্বর, সাধারণত মুদ্রাস্ফীতি দাম কমার সাথে 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 কিন্তু যেখানে মজুরির নিচের দিকে সামঞ্জস্য হয় না। ঠিক আছে, এই 3টি কারণে কিন্তু এই ধরনের বেকারত্ব দেখা দেয়। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন যুগের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। কোন রাজ্যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় রয়েছে। তো বর্তমানে বিহারে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় রয়েছে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে। তো সঠিক উত্তর হবে বিহারে। নিচের মধ্যে কে 2022 সালে পুরুষদের একক প্যারিস মাস্টার্স খেতাব জিতেছেন। তো 2022 সালে পুরুষদের একক মাস্টার খেতাব জিতেছে কে। তো সঠিক উত্তর হবে হোলগার রুন। হোলগার রুন এই পুরুষ মাস্টার্স প্যারিস মাস্টার খেতাব জিতেছে। কোন প্রাক্তন মিস ইন্ডিয়া যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। প্রাক্তন মিস ইন্ডিয়া এবং তার সঙ্গে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছে। তিনি পাশ্চাত্য দেশে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিনি কে। তো তিনি হলেন ইন্দ্রাণী রহমান। ইন্দ্রাণী রহমান প্রাক্তন মিস ইন্ডিয়া এবং সঙ্গীত নাটক পুরস্কার প্রাপক ও মহিলা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।